আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, জামাতের আলোচিত সংসদ সদস্য আমির হামজা নানা কারণে তিনি আলোচিত আওয়ামী লীগ জমানাতে বেশ কয়েকবার জেল খেটেছেন। ওয়াজের ময়দানে সুরেলা ওয়াজ করেন। বাংলাদেশে অন্য যে সকল ওয়াজিন রয়েছেন, তাহেরি রয়েছেন, আব্বাসী রয়েছেন, তো এদের বা অন্যান্য যারা রয়েছেন, বেশ কয়েকজন, কি যেন নাম মনে আসছে না, খুব কৌতুক করেন, বিভিন্ন রকম কৌতুক করেন, অনেকে খুব রাগ হয়ে যান, জিহাদি ভাবসাব করেন। তো এরকম যারা আছেন সবারই একটা চরিত্র গড়ে উঠেছে। কিন্তু সেই দিক থেকে মানে আমির হামজা, মানে তার উপাধি হলো ভার্সিটির মাল, হুজুর ভার্সিটির মাল। সেকেন্ড উপাধি হলো রশ্মিকা মান্দানা। তো এই যে ভার্সিটির মাল এবং রশ্মিকা মান্দানা, এই দুটোকে নিয়ে এই বেচারার জীবন বেশ তছনছ হয়ে গেছে। এর মধ্যে তিনি যখন আবার জামাতের সংসদ সদস্য রূপে মানে মনোনীত হলেন, তখন সবাই ধরে নিল যে কি কাজ হলো, এ তো ফেল করবে, মানে এর জামানত বাজেয়াপ্ত হবে। কিন্তু সে বিজয়ী হয়ে আসছে। বিজয়ী যেহেতু হয়ে আসছে, সে যেন তেন লোক না, তার যথেষ্ট যোগ্যতা আছে, ক্ষমতা আছে। এটা মানে যেহেতু আমিও একটা নির্বাচন করেছি, নির্বাচনের মাঠে জয়লাভ করাটা এত সোজা নয়। যেভাবেই বলেন না কেন, বিজয়ী হতে প্রচুর শ্রম দিতে হয়, মেধা দিতে হয়, কৌশল অবলম্বন করতে হয় এবং যাকে বলা মেহনত করতে হয়। তো আমির হামজা ইসলামী বক্তা থেকে এভাবে জাতীয় সংসদে এসেছেন। যদি তার এই বিজয়টা আপনি তুলনা করেন, তাহলে দেলোয়ার হোসেন সাঈদীর সঙ্গে তুলনা করতে পারেন। তবে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের একটা ওয়েট ছিল, একটা উচ্চতা ছিল, এবং সে যে রিদম ওয়াজের ময়দানে তৈরি করে ফেলেছেন, এটা বাংলাদেশে আসলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সমস্ত ওয়াইজিনকে বারবার শুধু দেলোয়ার হোসেন সাঈদীর কাছেই ফিরে যেতে হবে। তো সেই দিক থেকে পরবর্তীতে যারা আসছেন, তারেক মনোয়ার, আজাহারি, অন্যান্য যারা আছেন, তো সেই দিক থেকে তারেক মনোয়ার, আজাহারি, এদেরকে নিয়ে মানে যে আকর্ষণ আছে বা তাদের যে কর্মক্ষমতা, বাস্তবতা, তার চেয়ে ছোট ছোট কথা বলেছেন, কখনো অহংকার করেননি। তিনি রস করেছেন, ঠাট্টা করেছেন, মস্কা করেছেন, সার্কোজি করেছেন, এমনকি কাউকে হিট করেননি। ধমক ধামক, হুমকি ধামকি এগুলো তিনি দেননি। তো এরকম একজন মানুষ হলেন আমির হামজা। সেই আমির হামজা সংসদ সদস্য হয়ে আসছেন এবং নির্বাচনের সময় তার একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছিল, যেটা সবারই হয়। আমাদের জমায় আমরা এটা করেছি কিনা মনে নেই। মিছিলের সামনে প্রার্থী থাকে আর পেছনে মিছিল থাকে, বড় মিছিল থাকে। তো অনেক সময় প্রার্থীর আগ্রহ হয়, সামনে যারা আছে আগ্রহ হয় যে কত বড় হলো, তো অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। তো এরকম আমির হামজা সাহেবও তিনি একটা মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। তো হঠাৎ করে তিনি বেশ কয়েকবার লাফ দিয়ে তিনি দেখার চেষ্টা করছিলেন তার মিছিল কত বড়। তো এটা নিয়েও বেশ ট্রল হয়েছিল। তো সেই মানুষ সংসদ সদস্য হয়ে গেছেন। এখন আপনি যাই মনে করেন না কেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং তার সম্মান এবং মর্যাদা প্রজাতন্ত্রের যে কোনো কর্মকর্তা কর্মচারীর চেয়ে ঊর্ধ্বে। তিনি, তারেক রহমান সাহেব বা ধর্মমন্ত্রী, তারা সবাই একই ক্লাসের ছাত্র, একই লেভেলের। প্রধানমন্ত্রী হলেন জাস্ট টিম লিডার বা ক্যাপ্টেন, নট মোর দ্যান দ্যাট, কিন্তু তারা একই ক্লাসের। তো সংসদ সদস্য এই পদটি খুবই মর্যাদার, খুবই সম্মানের এবং জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার চাইতে আর বড় কোনো পদপদবী সারা পৃথিবীতে নাই। আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু যখন মেম্বার অফ পার্লামেন্ট বলা হয়, তখনই সারা দুনিয়ার যারা গণতন্ত্রকামী মানুষ আপনাকে ওইভাবে মর্যাদা দেয় যে অ্যাটলিস্ট আপনার পেছনে 5 লাখ, 500,000 পিপল বাংলাদেশের মতো জায়গাতে আপনার সঙ্গে আছেন। তো তিনি জনাব মাননীয় সংসদ সদস্য আমির হামজা, তিনি বিএনপির যারা সংসদ সদস্য রয়েছেন তাদেরকে হুমকি দিয়েছেন, ইমানি ভাষায় হুমকি দিয়েছেন যে আমরা সংখ্যায় অল্প 78, এই 78 জন সংসদ সদস্য আমরা এমনভাবে চালচলন করব, এমনভাবে কথাবার্তা বলবো, এমনভাবে আমাদের জীবন গঠন করব, এমনভাবে আমাদের আদর্শ আমরা এই সমাজে প্রতিষ্ঠা করব, যার ফলে
আমাদের এই কর্মকাণ্ড দেখে বিএনপির ২১২ জন লোক যারা আছেন তাদের জীবন তছনছ হয়ে যাবে। তারা লুচ্চামি করতে ভয় পাবে, গুন্ডামি করতে ১০ বার চিন্তা করবে, টিয়ার কাবিখা বিক্রি করতে গিয়ে তারা জামাতের যারা সংসদ সদস্য তাদের দিকে তাকাবেন। তারপর আরও যা কিছু রয়েছে, যে সকল দুষ্কর্ম সাধারণত ক্ষমতাধর লোকেরা করে, সেই কাজগুলো তারা করতে পারবেন না। এটাই উনি আসলে বোঝাতে চেয়েছেন। উনি যে শব্দটি ব্যবহার করেছেন সেটা হলো তাদেরকে তীরের মতো সোজা করে রাখবো। আপনারা জানেন যে তীর খুব সোজা হয় এবং তীরে মাথায় যে অংশটি ফলা থাকে, তীরের ফলা থাকে, আর পেছনে অনেকটা লেজের মতো থাকে। তো ফলাটা থাকে আঘাত করার জন্য, ফলাটা থাকে আঘাত করার জন্য, আর লেজটা থাকে হলো তীর ছোড়া হলে, তীর যখন আপনি ছোড়া হয় তো ওই লেজের সঙ্গে মানে ধনুকের যেটাকে আমরা শিলা বলি, সেই ধনুকের শিলা লাগিয়ে তারপর টান মেরে সেটা ছেড়ে দেওয়া হয়। এবং ওই যে ধনুকের যে লেজটা রয়েছে এটা অনেকটা প্রোপেলারের মতো, এই প্রোপেলারের উপরে নির্ভর করে মানে যিনি তীর নির্মাণ করেন তার দক্ষতা এবং অভিজ্ঞতা। পারস্যের যারা লোকজন রয়েছেন তাদের মানে খ্যাতি ছিল যে তারা এই তীর এবং ধনুক নির্মাণে পৃথিবীর সেরা ছিলেন এবং তাদের সেই ধনুকের মতো এত ধনুক পৃথিবীর মধ্যযুগে কেউ তৈরি করতে পারেনি। আর তাদের যে তীর, সেই তীরের সামনের অংশ এবং পিছনের অংশ এটা এতটা নিখুঁত ছিল যে সেই ধনুকের তীর তোলা মাত্র সেটা মানে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে একেবারে কাঙ্ক্ষিত জায়গায় আঘাত করার যে ক্ষমতা, এটা পারস্যবাসীর মতো কেউ ছিল না। তো এটা এখানে বললাম এই কারণে যে বিএনপির যারা লোকজন আছেন তাদেরকে তীরের মতো তিনি সোজা করে ফেলবেন, ভালো কথা। এখন তীরের যে অংশটি থাকে লাঠির মতো সেটি সোজা করবেন, নাকি পেছনের যে প্রোপেলার আছে আর সামনে বিএনপির যে তীর, সেই তীরের যে ফলাটা রয়েছে সেই ফলাটা যদি সোজা করতে না পারেন, ভোতা করতে না পারেন, তাহলে তো তার জন্য ভালো হবে না, বরং এটা বুমেরাং হয়ে যাবে। তো এনিওয়ে তিনি সাহস করে কথা বলেছেন, বিএনপিকে সমালোচনা করেছেন। বিএনপি নেতাদেরকে তিনি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে জামাতের যারা লোকজন রয়েছে এবং তাদের সঙ্গে এনসিপির যারা রয়েছেন তারা অবশ্যই সেই কর্ম করবেন না যে কর্ম বিএনপির লোকজন করবে, এবং যে কর্মের কারণে বিএনপির লোকজন জনগণের মধ্যে নিন্দিত হবে। আমি এটাকে সাধুবাদ জানাই। ইতিমধ্যে জামাত বেশ একটা বিষয়ে মানে ব্যতিক্রমধর্মী একটা নজির তৈরি করে ফেলেছে, আর সেটি হলো তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, সরকারি প্লট নেবেন না, এরকম একটা ঘোষণা দিয়েছেন। এবং এর ফলে বিএনপির যারা এমপি তাদের অনেকের মাথায় হাত পড়েছে। আমি ব্যক্তিগতভাবে জানি অনেক এমপি শুধুমাত্র এমপি হয়েছেন ট্যাক্স ফ্রি কোর্টে একটা ভালো মানে রোলস রয়েস গাড়ি আনার জন্য, কিংবা ধরুন আগে তো শুধুমাত্র ডিজেল গাড়ি আনা যেত জাপান থেকে, এর বেশি আনা যেত না। কিন্তু সবাই ধারণা করেছিল যে তারেক রহমান সাহেবের কিন্তু গাড়ি প্রীতি রয়েছে, মানে তার অন্য যে সবাই বলে যে তারেক রহমান সাহেব বিড়ালকে ভালোবাসেন, বিড়ালকেও তিনি ভালোবাসেন, কিন্তু তার সবচেয়ে পছন্দের হলো তিনি গাড়ি পছন্দ করেন। এটা কিন্তু তার একটা দুর্বলতা। তো সেই দুর্বলতা তার অনেক আগের থেকেই ছিল। ভালো একটা গাড়ি দেখলে তিনি তাকিয়ে থাকেন বা কেনার চেষ্টা করেন বা ব্যবহার করার চেষ্টা করেন। তো এটা আমি জানি। তো আমি জানি, নানাভাবে আমি জানি এটা। তো সেই দিক থেকে যারা গাড়ি প্রেমী তারা চিন্তা করেছিল যে ঠিক আছে, আওয়ামী লীগ একটা ছোট লোকের দল, মানে নৌকা করে, এদের মন ঠন ছোট, তারা এমপিদেরকে যে গাড়ি আমদানির লিমিট দিয়ে দিয়েছে, সেই লিমিটের মধ্যে থেকে জাপানি গাড়ি তাকে আমদানি করতে হতো, ভালো ভালো কোনো গাড়ি আমদানি করতে পারেনি। কিন্তু আপনারা যদি 1991 সনে কিংবা 2001 সনে সেই বিএনপির এমপিদের গাড়িগুলো দেখেন, সেখানে দেখবেন যে অনেক নামকরা সেই রেঞ্জ রোভার, মার্সিডিস, তারপরে হ্যামার, এই গাড়িগুলো কিন্তু তারা এনেছিল। তো এইবারও অনেক বিএনপির সংসদ সদস্য তারা মনে করেছে যেহেতু আমাদের ভাইয়া মানে তারেক ভাই তিনি গাড়ি পছন্দ করেন, তো কাজেই ওই বারটা তুলে দিয়ে এইবার যার যেভাবে সামর্থ্য, 5,000 হোক 10,000 হোক, কেউ যদি তার সামর্থ্য অনুযায়ী রোলস রয়েস যেটা কুলিয়ান সবচেয়ে দামি গাড়ি, কিংবা সেঞ্চুরি জাপানের গাড়ি সেঞ্চুরি সেটা আনতে চায়, কেউ যদি বেন্টলি আনতে চায়, অডি আনতে চায়, তারা আনতে পারবে, ডাজ নট ম্যাটার। এরকম আশা নিয়ে যারা
এমপি হয়েছিলেন তাদের কিন্তু কপালে হাত পড়েছে এবং তারা সবাই সেই জামাতের যারা লোকজন আছেন তাদের প্রতি ভীষণ বেখাপ্পা হয়ে পড়েছেন। এখন যদি আমির হামজার কথা মতো জামাত দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে এবং দুর্নীতির বাংলাদেশের যে কোনো দুর্নীতি, চাঁদাবাজিকে তারা মানে ঘৃণা করা শুরু করে এবং জামাতের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মে প্রতিটি মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের যে ভুল ভ্রান্তিগুলো, ত্রুটিগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো তারা এইভাবে জিহাদের আকারে তুলে ধরে, তাহলে ওই যে এখন যে শব্দগুলো নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে গণ্ডগোল হচ্ছে, ইনকিলাব, তারপর মজলুম, এই যে শব্দগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে আবার সেই ইনকিলাব হয়তো প্রাধান্য পেয়ে যাবে, আবার সেই মানে জাগোবাহে কণ্ঠে সবার মতো আবার ফিরে আসবে বাংলায়, সেই নুরুল দিনের মতো করে সে আবার সেই ইল্লু পিঙ্কুরাই কিন্তু আবার বাংলাদেশে রাজত্ব করতে চলে আসবে। এর কারণ হলো যে এই যে সামাজিক মাধ্যমে মানুষকে সুড়সুড়ি দেওয়া, উত্তেজনা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কেন, শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এখানে আসলে ইল্লু পিঙ্কুর মতো এত প্রভাবশালী কেউ হয়নি। তো সামহাও তারা জামাতের এজেন্ট বা জামাতের মাস্টার বা জামাতের মালিক বা জামাতের পীর, হোয়াট এভার মেবি, আপনি আপনার মতো করে বলতে পারেন, কিন্তু তাদের সঙ্গে জামাতের একটা সম্পর্ক আছে। তার সঙ্গে সঙ্গে আরও বিখ্যাত বিখ্যাত ব্যক্তি রয়েছেন সেই জামাতের যারা লোকজন রয়েছেন। তো এরা সবাই মিলে যদি আমির হামজার সঙ্গে একত্র হয়ে সত্যিকার অর্থে বিএনপির লোকদেরকে তীরের মতো সোজা করতে চায়, যদি সৎ উদ্দেশ্যে করতে চায় দেশের জন্য খুব ভালো হবে, আর যদি অসৎ উদ্দেশ্যে করতে চায় তাহলে আমরা সবাই বিপদে পড়ব। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।